ওয়েলকাম টু বুকওয়াম। বুকওয়াম আপনাদের অনেক স্বাগত। আজকে আমরা দেখে নেব স্ট্যাটিক চেকি থেকে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে ফেমাস মিউজিয়াম অফ ইন্ডিয়া। ভারতের সবচেয়ে ফেমাস মিউজিয়াম কী কী আছে এবং সেগুলো পরীক্ষাতে অবশ্যই এসছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে সেটা এসে থাকে। তো চলো আমরা দেখে নিই কী কী আছে আজকের মিউজিয়াম। এটা হবে পার্ট 1, এরপর পার্ট 2 আসবে। এই দুটোতেই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্লাস ইম্পর্টেন্ট এবং এক্সপেক্টেড সব কিছুই কভার করা আছে, যেগুলো ডাব্লিউবিপি, এক্সাইজ, আবগারি, ডাব্লিউবিসিএস, রেল সমস্ত কিছুতে কিন্তু কভার করবে। তো চলো, এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য, নতুন আপডেট সব সময় পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করবেন। দেখুন, এইটা থেকে 1 নাম্বার কিন্তু আসে, সব ইয়েতে আসে না, সব এক্সামে আসে না, কিন্তু ডাব্লিউবিসিএস মতো এক্সামগুলোতে বা ডাব্লিউবিপির মতো এক্সামগুলোতে কিন্তু পড়ে। রেল তো দেয়ই দেয়, রেল তো ভারতের মিউজিয়াম থেকে একটা দেয়ই দেয়। কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানে সবচেয়ে উন্নততম জিনিস কোনটি, সবচেয়ে ভালো জিনিস কোনটি, ভালো জিনিস বলতে উল্লেখযোগ্য জিনিস কোনটি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী আছে আজকে। দেখুন, গুরু সদয় সংগ্রহশালা কোথায় অবস্থিত? এটি কলকাতায় অবস্থিত, কলেজ স্ট্রিটের সামনে। গুরু সদয় কে ছিলেন? গুরু সদয় ছিলেন তৎকালীন আইসিএস অফিসার। এরপর তিনি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক দেবদেবীর প্রত্নতাত্ত্বিক সামগ্রী, দেবদেবীর মূর্তি, মুখোশ, বাদ্যযন্ত্র ইত্যাদি সংগ্রহ করেন এবং তার মারা যাওয়ার পর 1961 সালে বিধানচন্দ্র রয় তিনি কিন্তু এই গুরু সদয় সংগ্রহশালার উত্থাপন করেন। সেখানে কিন্তু 3000 আর্টিফ্যাক্টস আছে, মানে এই যে এইগুলো আছে না, প্রায় 3000 কালেকশন আছে। চলুন দেখে নেওয়া যাক কলকাতার আরেকটা উল্লেখযোগ্য মিউজিয়াম, সেটা হচ্ছে আশুতোষ মিউজিয়াম। স্যার আশুতোষ সবাই চেনো, বাংলার বাঘ। তার নাম অনুসারে কলকাতায় 1937 সালে কিন্তু এই মিউজিয়ামটা গঠন করা হয়। কি কি আছে এতে? দেখুন, এতে আছে বিভিন্ন যুগে ভারতীয় শিল্প সামগ্রী এবং সেগুলো সংরক্ষণ করা আছে। বঙ্গীয় শিল্প ঘরানার প্রতি এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চলুন নেক্সট দেখা যাক বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম। সবারই জানা, খুবই কমন। এটা কিন্তু ডাব্লিউবিসিএসের মতো এক্সামে কিন্তু এসেছে। কে তৈরি করেছিল? ক্ষেত্রপাল চক্রবর্তী এবং তার সহকর্মীরা 1893 সালে। এরপর দেখুন ইন্ডিয়ান মিউজিয়াম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা এটা পড়বো, সেইভাবেই আমরা শুরু করি। চলো দেখো, কলকাতায় এটা অবস্থিত, কলেজ স্ট্রিটের সামনেই। তো ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর এবং ওল্ডেস্ট, সবচেয়ে পুরনো। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এটার নাম তোমরা সবাই শুনে রেখেছো। 1802 এই জাদুঘর প্রতিষ্ঠিত করা হয় হলো। এরপর দেখো জাদুঘরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কিউরেটর ছিলেন, প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ড্যানিশ বোটানিস্ট দ্য ন্যাথিয়াল ওয়ালিচ। এটা মনে রাখবে, ড্যানিশ বোটানিস্ট দ্য ন্যাথিয়াল ওয়ালিচ। কী কী আছে এতে? এটা টোটাল 6টা কিন্তু বিভাগ আছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিদ। 6টা বিভাগ আছে। খুব ভালো মিউজিয়াম, তোমরা সবাই ভিজিট করেছো আশা করি। যারা এখনও ভিজিট করেনি, লকডাউনের পর কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? ভারতীয় সংবিধানের 7ম তপশিল, মানে হচ্ছে 7 শিডিউলে এর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। কত বড় ব্যাপার ভাবতে পারছো? আমাদের ভারতের সংবিধানে 7 শিডিউলে কিন্তু এটা দেওয়া আছে। 7 শিডিউল কি? 7 অর্থাৎ পাওয়ার ডিভিশন আছে 7 শিডিউলে, সেইখানে কিন্তু এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। বোঝা যাচ্ছে কত ইম্পর্টেন্ট। দেখো, আর্কিওলজিক্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত? গোয়ালিয়র, হায়দ্রাবাদে। কত সালে? 1861 সালে আলেকজান্ডার কানহিনগাম। বোঝা গেল। এবার দেখো গভর্নমেন্ট মিউজিয়াম, এইটা কী নামে পরিচিত? গভর্নমেন্ট মিউজিয়াম, চেন্নাই, এইভাবেই পরিচিত। তাহলে মনে থেকে গেলো কোথায় আছে? চেন্নাই। কত সালে স্টার্ট হয়? 1851 সালে স্টার্ট হয়। ইট ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া আফটার দ্য ইন্ডিয়ান মিউজিয়াম ইন কলকাতা। দেখো, আমি জিনিসগুলোকে পরপর এমনভাবে সিকোয়েন্সে সাজিয়েছি যেগুলো হয়তো ওয়ার্ল্ডে কভার করে কিংবা ভারতে কভার করে। তো বুঝতেই পারছো, ভারতের কলকাতার পর, কলকাতা জাদুঘরের পর গভর্নমেন্ট মিউজিয়াম চেন্নাই কিন্তু সেকেন্ড ওল্ডেস্ট, এবং এটা কিন্তু পৃথিবীর 10 নম্বরে জায়গা
করে নিয়েছে, 10 নম্বরে জায়গা করে নিয়েছে। তো চলো ন্যাশনাল দেখা যাক, নেক্সট দেখা যাক ন্যাশনাল আর্ট গ্যালারি। কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো? এইটা ন্যাশনাল আর্ট গ্যালারিটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অনেকগুলো এক্সামে কিন্তু পড়ে গেছে, যেমন এসএসসি সিজিএলে এটা কিন্তু খুব কমন কোশ্চেন। ন্যাশনাল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছিল? দেখো দিল্লিতে অবস্থিত। 1954 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কিন্তু তৈরি করে। সালটা দেখে কিছু মনে হচ্ছে? স্ট্যাটিক জিকে যখন পড়বে না, একটা জিনিসে কিন্তু 3-4টে কোশ্চেন তোমরা কভার করার চেষ্টা করবে, তবেই তোমাদের পড়াটা পড়ার মতো হবে। এইটা কমেন্ট করে জানিও 1954 সালে উল্লেখযোগ্য ঘটনা কী। উল্লেখযোগ্য ঘটনা তোমরা কিন্তু যে কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটা সবচেয়ে, আমি বললাম কেন যে সবচেয়ে ভালো বা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কী, সেটাই কিন্তু তোমরা কমেন্ট করার চেষ্টা করো। দেখো এর কিন্তু ব্রাঞ্চও আছে, কোথায় কোথায়? মুম্বাই আর ব্যাঙ্গালোর। এর এত ইম্পর্টেন্ট কেন? এখানে প্রায় 1700 থেকে 2000 প্লাস আর্টিস্টের এখানে কিন্তু যে আর্টগুলো সেগুলো কিন্তু প্রিজার্ভ করা আছে। কেমন কে কে? থমাস ড্যানিয়েল, রাজা রবিবর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, যামিনী রয়। হু ইজ যামিনী রয়? এটা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, আমি বলে দিচ্ছি, যামিনী রয় হচ্ছে ফেমাস পেইন্টার, ভারতের ফেমাস পেইন্টার। চলো নালন্দা মিউজিয়াম, সবাই অবগত আছি আমরা। নালন্দা কোথায় অবস্থিত? বৌদ্ধ বিহারে। প্রাচীন শহর ও বৌদ্ধ মহাবিহারে সম্পর্কে এটি কিন্তু তৈরি করা হয়। আচ্ছা, এইটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু জায়গা পেয়ে গেছে, নালন্দা ইউনিভার্সিটি। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু জায়গা পাওয়া গেছে, তাই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কেননা আমাদের এক্সামের ট্রেন্ডগুলো কীরকম তোমাকে দেখতে হবে, যেগুলোই হয়তো ইউনেস্কো দ্বারা কিংবা ভারতের উল্লেখযোগ্য স্থান, সেইখান থেকে কিন্তু তোমাদের জিজ্ঞেস করে। তোমরা যদি চাও এই পিডিএফটা তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা গ্রুপ খুলে সেখানে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। চলো দেখা যাক। আচ্ছা, সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। কোন নদীর তীরে? মুসি নদীর তীরে। দেখো এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত? তোমরা সবাই জানো, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস সবই কিন্তু আসে। ডাব্লিউবিপিতে আরও খুব ভালোভাবে জিজ্ঞেস করে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। তাহলে মনে থেকে যাবে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে। বোঝা গেল? চলো এবার দেখা যাক মেন জিনিসে। সালার জং মিউজিয়াম, এটা প্রাইভেট কালেকশন একটা, সালার জং ফ্যামিলির। সালার জং একটা ফ্যামিলি ছিল হায়দ্রাবাদে, সেইখানে কিন্তু প্রাইভেট কালেকশন। কত সালে ইনঅগ্রেট হয়? 1951 সালে। এরপর দেখো মিউনিসিপ্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত? আহমেদাবাদ। ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, এইটা জেনারেলি কোথায় অবস্থিত? এটা লন্ডনে অবস্থিত। ঠিক আছে, এইটার প্রতিরূপ হিসাবে মুম্বাইয়ে কিন্তু 1872 সালে এটা কিন্তু তৈরি করা হয়। এখন নাম কি? ডক্টর ভাউ ধাজি ল্যাড মিউজিয়াম। এটা কিন্তু অলরেডি লন্ডনে আছে, এটা প্রতিরূপ হিসেবে তৈরি করা হয়। দেখো সেন্ট্রাল মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা এইভাবেই পরিচিত, সেন্ট্রাল মিউজিয়াম নাগপুর। বোঝা গেল? সেন্ট্রাল মিউজিয়াম নাগপুর। কি বলা হয় এটাকে? এটাকে পপুলারলি নোন অ্যাজ আজব বাংলা। বোঝা গেল? আজব বাংলা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1863। দেখো তোমরা যদি এটা শুনতেও থাকো না, তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। 3-4 বার যেই ভিডিওটা তুমি দেখে নেবে, সেই কিন্তু তোমার অলরেডি মুখস্থ হয়ে যাবে, তোমার পড়ার কোনো দরকারই নেই, জাস্ট মুখস্থ করে নাও। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক, কোনো না কোনো তো কারণ আছে। দেখো ইম্পর্টেন্ট কেন, কেননা এখানে ডাইনোসরাসের ফসিলস, কয়েন্স, এনসিয়েন্ট ইনক্রিপশন, স্কাল্পচার, আর্ম, ট্রাইবাল অনেক কিছু জিনিস পাওয়া যায় সেন্ট্রাল মিউজিয়াম নাগপুর। তার মধ্যে যে ডাইনোসরাসের ফসিল পাওয়া যায় না, এই জন্য এখানে খুব বিখ্যাত এই সংগ্রহশালাটা। দেখো প্রতাপ মিউজিয়াম, জেনারেলি এটাকে ডাকে এসপিএস মিউজিয়াম। কোথায় অবস্থিত? শ্রীনগরে। এটা মনে রাখবে, প্রতাপ সিং মিউজিয়াম, এটা হচ্ছে এসপিএস, মানে হচ্ছে শ্রী প্রতাপ সিং মিউজিয়াম। কত সালে এস্টাবলিশড হয়? 1898 সালে। বোঝা গেল? দেখো একবার সম্ভারটা দেখতে পাচ্ছ, 80,000 অবজেক্ট এখানে পাওয়া যায়। নর্দার্ন ইন্ডিয়ার, উত্তর ভারতের 80,000 অবজেক্ট কিন্তু এখানে পাওয়া যায় এই সংগ্রহশালাতে। দেখো প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম, খুবই ফেমাস, সবাই নাম শুনেছ। কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। এটা জেনারেলি কী বলা হয়? ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়। কত সালে তৈরি হয়েছিল? 20th সেঞ্চুরিতে।
20 সেঞ্চুরি মানে বুঝতেই পারছো, সেই সময় কিন্তু ইংরেজ রাজ কিন্তু আমাদের চলছিল। আচ্ছা, কী জন্য করা হয়? জর্জ ফাইভ উনি ভারতে এসেছিলেন কার টাইমে? প্রিন্স অফ ওয়েলস, সেই জন্য তাকে কমেমোরেট করার জন্য। কমেমোরেট মানে কি? কমেমোরেট মানে হচ্ছে তাকে স্মরণ করার জন্য। তাহলে এখান থেকে কিন্তু একটা ইংলিশ টার্ম তুমি শিখে নিলে, সংগ্রহ করার জন্য, তাকে মনে রাখার জন্য, স্মরণ করার জন্য জর্জ ফাইভের প্রিন্স অফ ওয়েলস সেই টাইমে এসেছিলেন। তো সেই টাইমে সেই জন্য তাকে মনে রাখার জন্য এই সংগ্রহশালাটি করা হয়। পরে যখন শিবাজির মৃত্যু হয়, আফটার শিবাজির ডেথ, এটা কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ এটা কিন্তু নামকরণ করা হয়। দেখা যাক, সারনাথ মিউজিয়াম, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। 1904 সালে এটা গঠিত। কে করেছিল? ভারতের নৃতত্ত্বের জাদুঘর কাকে বলা হয়? জন মার্শাল। স্যার জন মার্শালের তিনি এসকাভেট করেছিলেন, এটা বের করেছিলেন, তার নাম অনুসারেই এটা সারনাথ নামকরণ করা হয়। এবং এই সংগ্রহশালাটি 1904 সালে তিনি গঠন করেন। তো চলো এরপরে বরোদা মিউজিয়াম। বরোদা কোথায়? তোমরা জানো গুজরাট। এইভাবে মনে রাখবে, বরোদা কোথায়? গুজরাটে। কত সালে আবিষ্কৃত হয়? 1894 সালে এটা গঠিত হয়, এস্টাবলিশড হয়। দেখো এইটা খুব কনফিউজিং, একটা হচ্ছে ভিক্টোরিয়া হল মিউজিয়াম, একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া হল মিউজিয়াম আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া হল মিউজিয়াম উদয়পুরে অবস্থিত। কী জন্য? কেননা গোল্ডেন জুবলি টু কমেমোরেট, মনে আসছে নিশ্চয়ই। কমেমোরেট মানে কি? স্মরণ করা। কাকে? ভিক্টোরিয়া কুইন। কিন্তু ভিক্টোরিয়া কুইনের 100 বছরের জন্য সেখানে পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট কিন্তু উদয়পুরের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি, ভিক্টোরিয়া হল মিউজিয়ামটি তৈরি করে। এরপর চলে দেখা যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। সবাই জানো যে ভিক্টোরিয়া এটা কলকাতায় অবস্থিত, এটা স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। তোমরা সবাই এটা জানোই সবাই। এটা সম্পূর্ণ কিন্তু শ্বেত পাথরের তৈরি একটা স্মৃতিসৌধ, এবং এখানে একটা মিউজিয়ামের ভিতরে একটা মিউজিয়াম, বাইরে একটা সুন্দর গার্ডেন। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভিজিট করেছো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। কে তৈরি করেন? স্যার উইলিয়াম এমারসন। কত সালে কাজ শুরু হয়? 1906 সালে শুরু হয় এবং 1921 সালে কিন্তু এটা শেষ হয়। বুঝতেই পারছো কত দেরি লেগেছিল এবং কীভাবে, কত সূক্ষ্মভাবে এখানে কাজ কিন্তু হয়েছে। দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু রেলের আরআরবি বোর্ড থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ন্যাশনাল আর্কাইভ কোথায় অবস্থিত, এইটা অ্যাজ ইট ইজ এইভাবে কিন্তু দেয়। এটা হচ্ছে ন্যাশনাল আর্চিভ, দিল্লিতে অবস্থিত 1891 সালে। প্যালেস কালেকশন অফ মিউজিয়াম, এটা কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। এলকার্ট মিউজিয়াম জয়পুরে অবস্থিত। ফরেস্ট মিউজিয়াম, এইটা খুব ইম্পর্ট্যান্ট। ফরেস্ট মিউজিয়াম কোথায় অবস্থিত? দেরাদুনে কী আছে? ফরেস্ট রিসার্চ এডুকেশন সেন্টার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা কিন্তু আছে ফরেস্ট রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন কোথায় অবস্থিত? দেরাদুনে। এবং ফরেস্ট মিউজিয়াম দেরাদুনে অবস্থিত। ওল্ডেস্ট ইনস্টিটিউশন, এটা হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো ইনস্টিটিউশন। কোনটা? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ। টিপু সুলতান মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা শ্রীরঙ্গপত্তমে। টিপু সুলতানের রাজধানীর নাম কোথায় ছিল? নাম কি ছিল? শ্রীরঙ্গপত্তম। এবারে কার্জন, এটা এইরকম হবে। কার্জন মিউজিয়াম, এটা ভারতের উত্তরপ্রদেশে মথুরা জেলায় অবস্থিত, মথুরা শহরে অবস্থিত। এটা একটি পুরাতাত্ত্বিক জাদুঘর। 1874 সালে মথুরা জেলার তৎকালীন কালেক্টর তোমরা জানো আইপিএস থেকে হয়, আইপিএস আইএস এগুলো থেকে হয়, ইউপিএসসি পরীক্ষা দিয়ে কালেক্টর হওয়া যায়। দেখো এফ.এস. গ্রোস এই জাদুঘরটি কিন্তু প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে এই জাদুঘরের নাম ছিল কার্জন মিউজিয়াম অফ আর্কিওলজি। পরে এর নাম পরিবর্তন করে কী রাখা হয়? আর্কিওলজি মিউজিয়াম অফ মথুরা। শেষ পর্যন্ত এই জাদুঘরের নাম হয় রাজকীয় সংগ্রহালয়। তাহলে বোঝা গেল কার্জন মিউজিয়ামের অপর নাম কি? রাজকীয় সংগ্রহালয় বা গভর্নমেন্ট মিউজিয়াম মথুরা। বোঝা গেল। গভর্নমেন্ট মিউজিয়াম কিন্তু অনেকগুলো আছে, কিন্তু যে নামটা, এই ট্যাগটা আছে না, এই ট্যাগটা দেখে বুঝতে পারবে যে কোথায় অবস্থিত। আচ্ছা, কি আছে এতে যে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে জিনিসপত্র আছে না, মৃৎশিল্প, ভাস্কর্য, সেইগুলো নিয়ে একটা সংগ্রহালয় কিন্তু তৈরি হয়েছে। বোঝা গেল। আজকে পর্যন্ত এইটুকুই। সেকেন্ড পার্ট আমি যেটা দেবো সেটা কিন্তু আমি ওয়ার্ল্ড ওয়াইড দেবো।
ওয়ার্ল্ড ওয়াইড যে জাদুঘরগুলো ফেমাস আছে এবং ভারতের আরও কিছু আছে, যেমন ইন্ডিয়ান পুলিশ মিউজিয়াম কোথায় অবস্থিত, কেউ যদি জানো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিও আবার কিন্তু দেবো। ধন্যবাদ আজকের মতো।